নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা পশ্চিমবঙ্গে যারা বেগুনের চাষ করি তারা কিন্তু একটা সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত থাকেন। দেখুন, বেগুন চাষ করতে গেলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ঢলে পড়া রোগ। ঠিক আছে, কিন্তু এর সাথে সাথেও আর একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ফ্রুট অ্যান্ড শুট বোরার। অর্থাৎ আমরা বাংলাতে এটা পরিচিত হাড় পোকা নামে। এবং সত্যি এটা এমন একটা পোকা যেটা আমাদের হাড়েতে মজ্জা গজিয়ে দেয়। আমার মনে হয় সেখান থেকেই এর নামটা এসেছে হাড় পোকা। এবং এটা যেমন নতুন কচি ডগকে আক্রমণ করে এই পোকাটা, তার সাথে সাথে এটা ফলেতেও আক্রমণ করে। এমনও হয় যদি 100 কেজি বেগুন তোলেন, তো তার সাথে সাথে কিন্তু এই 100 কেজির মধ্যে হয়তো 10 কেজি বা 15 কেজি ভালো বেগুন আছে, এবং 80 কেজি, 85 কেজি বা 90 কেজি এরকমও হয় যে পোকা বেগুন, যেটা বাজারেতে একদম দাম পাওয়া যায় না। এবং এর জন্য কিন্তু কৃষকরা অত্যন্ত চিন্তিত। এবং আজকে ভিডিও করার উদ্দেশ্য যে আমরা যারা বেগুন চাষ করি অনেকেই শুনি যে বিটি ব্রিঞ্জেল অর্থাৎ বিটি বেগুন নামে কিন্তু একটা বেগুন শুনেছি। এই বেগুনটা নাকি যে এই যে হাড় পোকা ফ্রুট অ্যান্ড শুট বোরার, এটা নাকি এই বেগুনের ক্ষেত্রে আক্রমণ করতে পারে না, এটা কিন্তু আমরা শুনেছি। আজকে আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই বেগুনটা বেসিক্যালি কি। আপনাদের একটা জিনিস বলি, যে এই বেগুনটা যেমন একটা ছবি দেখাই আপনাদের, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এটা একটা বেগুন গাছ। আমরা মনে করি এটা একটা বেগুন গাছ, এটা হচ্ছে বিটি বেগুন গাছ। এখানে বিটি মানে কি, এটা বিটির অর্থ হচ্ছে এখানে ব্যাসিলাস থুরানজিয়েন্সিস, অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের ওরা প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনটা আপনার হচ্ছে এই যে পোকা যদি হয় এই পোকাটাকে মেরে দিতে পারে। এই বেগুন গাছের মধ্যে সেই ধরনের জিন আছে যে বেগুন গাছটা এই ধরনের প্রোটিন তৈরি করতে পারবে। এখানে যে বিটি বেগুনটা আমরা দেখতে পাচ্ছি, এই বেগুনটা মনে করুন বিটি বেগুন। ঠিক আছে, আপনি বিটি বেগুনের চাষ করেছেন, আপনার হাড় পোকা এখানেতে আক্রমণ করলো, সেইখানেতে আপনার ডগেতে আক্রমণ করলো, বা ফল যদি এখানেতে হয় এই ফলেতে আক্রমণ করলো, তারপরে সে খেলো। তখন কি হবে, এই গাছটার মধ্যে এক ধরনের টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, যাকে আমরা বলছি প্রোটক্সিন। ঠিক আছে, সেই টক্সিনটা কি হচ্ছে, এই পোকাটার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। আর পোকাটার মধ্যে যখনই ঢুকে যাচ্ছে, তখন এই পোকার মধ্যে ঢুকে যাওয়ার পর কি হচ্ছে, ওটা টক্সিক সাবস্টেন্সে অর্থাৎ বিষ তৈরি হয়ে যাচ্ছে। আর ইন্টারেস্টিং একটা জিনিস কি, যখন পোকার মধ্যে ঢুকছে, পোকার যে ইন্টেস্টাইন আছে পেটের মধ্যে, যে রস আছে সেই রসটা হচ্ছে অ্যালকালাইন। আমরা কি জানি যে অ্যাসিড যদি হয় 7-এর নিচে যদি থাকে তাহলে অ্যাসিডিক, আর যদি 7-এর উপরেতে থাকে তাহলে কিন্তু অ্যালকালাইন। এই পোকার পেটের মধ্যে কিন্তু যে রসটা থাকছে তার সেটা পিএইচটা হচ্ছে অ্যালকালাইন 7-এর উপরেতে। বেগুন গাছটা খেলো, বেগুন গাছটা খাবার পর তারপর পেটের মধ্যে প্রোটক্সিন ঢুকছে। এই প্রোটক্সিনটা বেগুন এই পোকার পেটের মধ্যে ঢোকার পর সেই অ্যালকালাইন পিএইচ দিয়ে সে তৈরি করছে টক্সিন। এবার সেই টক্সিন অর্থাৎ বিষটা কি করছে, পোকার পেটের মধ্যে ছিদ্র করে দিচ্ছে, পারফোরেশন করে দিচ্ছে, এবং এই পারফোরেশন করে দেওয়ার পর তারপর পোকাটা কিন্তু মারা যাচ্ছে। অর্থাৎ আপনি একটা বেগুন গাছ চাষ করছেন, যেই বেগুন গাছটার মধ্যে বিষ আছে, পোকা খাচ্ছে, পোকা খাবার পর তার পেটের মধ্যে যখন ঢুকছে তখন সেটা বিষ তৈরি হচ্ছে, পোকার যে খাদ্যনালী আছে খাদ্যনালীকে ফুটো করছে, এবং ফুটো করে আপনার পোকাটাকে ধ্বংস করছে। এখন আপনাদের মনে হতেই পারে, এই যে বিষ যেটা পোকাকে মারছে সেটা গাছকে কেন মারছে না, এটা তো আপনাদের মনে হতেই পারে। গাছকে কেন মারছে না, এই যে গাছ যে প্রোটিনটা তৈরি করছে, সেই প্রোটিনটা সেটা প্রোটিন যেটা তৈরি হচ্ছে টক্সিন নামে, সেটা কিন্তু বেসিক্যালি টক্সিন নয়, সেটা হচ্ছে প্রোটক্সিন। যে প্রোটক্সিনটা আপনার হচ্ছে বেগুন গাছকে কিন্তু কোনো ক্ষতি করবে না, কিন্তু সেই প্রোটক্সিনটা যখন পোকার মধ্যে ঢুকে যাচ্ছে, পোকার পেটের মধ্যে অ্যালকালাইন পিএইচ থাকার জন্য পেটের রসের মধ্যে, সেটা কিন্তু প্রোটক্সিন থেকে টক্সিন অর্থাৎ বিষে তৈরি হয়ে যাচ্ছে। বিষ তৈরি হয়ে যাওয়ার পর তারপর পোকাকে মারছে। এবারে আমরা দেখি এই যে বিটি যে ব্রিঞ্জেল আমরা বলছি, বা বিটি বেগুন যেটা আমরা বলছি, আমরা এটা কি করে তৈরি করি, বিজ্ঞানীরা কি করে এটা তৈরি করে। এই বিটি
বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরানজেন্সিস বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই এক ধরনের ব্যাকটেরিয়া আছে। বিজ্ঞানীরা করছে কি, এই ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএটাকে আইডেন্টিফাই করছে। ব্যাকটেরিয়ার ভেতরেতে একদম ডিএনএ থাকে, ডিএনএটাকে আইডেন্টিফাই করছে, অর্থাৎ সিলেকশন করছে, এবং সেখান থেকে দেখে নিচ্ছে যে কোন অংশের জিনটা ওই বিষটা তৈরি করতে পারে। এরকম করে তারপর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে এক ধরনের সিজার বা কাঁচি আছে, সেটা দিয়ে এই জিনটাকে আলাদা করে দিচ্ছে, এরকম জিনটাকে কিন্তু আলাদা করে দিচ্ছে, এবং এই জিনটার নাম দিচ্ছে CRY1AC। এই জিনটার নাম হচ্ছে CRY1AC। এবারে বিজ্ঞানীরা করছে কি, এই CRY1AC এই জিনটাকে ক্লোনিং করছে, অর্থাৎ একটা থেকে লাখ লাখ তৈরি করছে। তৈরি করার পর জিন গান বলে এক পদ্ধতি আছে, পদ্ধতি করে সে যে বেগুন গাছের যে প্ল্যান্টের যে কোষ আছে, কোষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা পদ্ধতি এইভাবে। অথবা এই যে জিন যেটা আইডেন্টিফাই করছে, যেটা বীজ তৈরি করে, অর্থাৎ CRY1AC, এই জিনটাকে কী করছে, এক ধরনের ভেক্টর আছে, অর্থাৎ আমরা সাদামাছি জানি না, সেই ভেক্টরের কাজ করে, সেরকম এক ধরনের ভেক্টর আছে, সেই ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর সেই ভেক্টরটাকে ঢুকিয়ে দিচ্ছে প্ল্যান্ট সেলের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ গাছের যে সেল আছে, কোষ আছে, সেই কোষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এবং কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর যে জিনটা আছে, সেই জিনটা গাছের যে ডিএনএ আছে তার সাথে ও লেগে যাচ্ছে। তার সাথে লেগে যাওয়ার পর তারপর সে মাল্টিপ্লিকেশন করছে। মাল্টিপ্লিকেশন করার পর সেখান থেকে জিন থেকে তৈরি করছে কি, এমআরএনএ তৈরি করছে। এমআরএনএ থেকে সে তৈরি করছে প্রোটিন, যে প্রোটিনটাই কিন্তু বিষের কাজ করছে, পরবর্তীকালে বিষের কাজ করছে। এবারে মনে করুন একটা সেল দিয়ে তো আর হবে না, তখন বিজ্ঞানীরা করলো কি, এই একটা সেল থেকে টিস্যু কালচারের মাধ্যমে প্রচুর প্ল্যান্ট তৈরি করতে, প্রচুর এরকম বেগুন গাছ তৈরি করছে, এবং সেই বেগুন গাছগুলো কিন্তু পরবর্তীকালে ফিল্ডে চাষ হচ্ছে। এবং যে বেগুন গাছগুলো ফিল্ডে চাষ হবার পর সেখানে দেখা যাচ্ছে যে আপনি যে বেগুন গাছ লাগাচ্ছেন, সেই বেগুন গাছেতে যদি ওই হাড় পোকা লাগে, পরবর্তীকালে আস্তে আস্তে হাড় পোকার পরিমাণ কমে যাবে। তার কারণ হচ্ছে যে হাড় পোকা আপনার বেগুন গাছ খাচ্ছে বা বেগুনে ফুটো করছে, পরবর্তীকালে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই যে বিষটা আছে, টক্সিনটা আছে, সেই পোকার যে ইন্টেস্টাইন আছে সেটাকে ফুটো করে দিচ্ছে, গাছকে মেরে দিচ্ছে, ফলে সে বংশ বৃদ্ধি করতে পারছে না। ধীরে 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 সেই পোকাটার বংশ একদম পুরো নির্বংশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক টেকনিক। এবারে আপনাদের মনে হতেই পারে, বিজ্ঞানীরা যখন এত সুন্দর আবিষ্কার করে ফেলেছেন, বিটি ব্রিঞ্জেল অর্থাৎ একটা পোকা যদি বেগুন গাছকে আক্রমণ করে, প্রথমবার ক্ষতি করলো, কিন্তু পরবর্তীকালে সেইটা খেয়ে নেবার পর সেই পোকার বংশবৃদ্ধি হচ্ছে না, ফলে সেই পোকাটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন চাষ করব না? এবার আমরা বিটি ব্রিঞ্জেল বা এই বিটি বেগুন চাষ করব কি করব না, সেটা নির্ভর করে ভারতবর্ষেতে একটা সংস্থা আছে, যে সংস্থার নাম হচ্ছে GEAC, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল কমিটি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল কমিটি ঠিক করে যে বিটি ব্রিঞ্জেল আমাদের ভারতবর্ষেতে চাষ হবে কি হবে না। বাংলাদেশে কিন্তু কমার্শিয়ালি বিটি ব্রিঞ্জেলের অর্থাৎ বিটি বেগুনের চাষ শুরু হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু এখনও শুরু হয়নি। তার কারণ হচ্ছে এই GEAC অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল কমিটি এখনও পারমিশন দেয়নি। তার দুটো কারণ আছে। প্রথম কথা, জানা গেছে যদি বিটি ব্রিঞ্জেল মানব শরীরে এই বেগুনটা খাওয়া হয়, তাহলে অ্যালার্জিক কিছু রিয়াকশান দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, সোশিও ইকোনমিক একটা ব্যাপার আছে। তার কারণ মনে করুন বিটি ব্রিঞ্জেল আমাদের চালু হয়ে গেল দেশেতে, এবার যখনই আপনি বিটি ব্রিঞ্জেল চাষ করছেন, আপনি দেখছেন যে আপনার কীটনাশকের খরচ একেবারেই কমে যাচ্ছে, তখন কি হবে, দেশীয় যে সমস্ত জাতগুলো আছে সেইগুলো আস্তে আস্তে অবলুপ্তি হয়ে যাবে। আর এই ধরনের কাজ কিন্তু বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি তৈরি করে, যারা এর বীজ তৈরি করবে এবং তৈরি করে সেগুলোর মার্কেটিং করবে এবং চাষিদের হাতে ছড়িয়ে দেবে। সেই সমস্ত কোম্পানিগুলো যখন দেখবে যে দেশীয় যে সমস্ত জাতগুলো আছে বেগুন শেষ হয়ে গেছে, তাদের উপর দিয়ে নির্ভরশীল হয়ে গেছে, তখন বীজের দাম কিন্তু বাড়িয়ে দেবে। তখন কৃষক চেষ্টা করলেও কিন্তু আর বেগুন চাষ করতে পারবে না, তার কারণ বীজের দাম এত বেশি হয়ে যাবে যে কৃষকের নাগালের বাইরে চলে যাবে। অনেক চিন্তাভাবনা করে এখনো পর্যন্ত
ভারতবর্ষে এই বিটি বেগুনের ছাড় দেওয়া হয়নি। আজকে এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে বিটি বেগুন নিয়ে আমরা অনেক কিছু শুনেছি, কিন্তু সেটা কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয় এবং কেন এই বিটি বেগুন আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত চালু হয়নি, সেটা নিয়ে আমরা জানলাম। আশা করছি ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করবেন, দরকার থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার।